সুপ্রিয় আমার লক্ষ্মী ছোট ভাই ও ছোট বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই অবগত আছো, পিপিএসসি আর কিছু না, এখন চলছে 21 দিন ব্যাপী টানা ফিজিক্স এবং ম্যাথের মহাপবিত্র জলসা। আর আজকের এই মহাপবিত্র জলসার একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আজকে মহাপবিত্র জলসার 5 নম্বর দিন। আর এই 5 নম্বর দিনে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু none other than this is বৃত্ত। আমরা আজকে বৃত্ত নিয়ে কথা বলবো। তো তার আগে আমি একটু আমি দেখে নেই যে হচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু অল ওকে কিনা, এটা আমাকে একটু তোমরা জানাতে থাকো। আর হচ্ছে তোমরা সবাই বেশি বেশি করে বন্ধুদের মেনশন করো, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, আর আমাকে একটু জানাও যে সবকিছু ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। তো এই জায়গায় তো আমাদের চলতেছে বেশি কিছু না, 21 দিন ব্যাপী টানা মহাপবিত্র ফিজিক্স এবং ম্যাথের জলসা। এই প্রত্যেকটা জলসার প্রত্যেকটা দিনে আমরা একদম ফিজিক্স ম্যাথের প্রত্যেকদিন একটা একটা করে চ্যাপ্টার ধরি এবং খুব সহজে সলভ করার চেষ্টা করি। ইনশাল্লাহ এই প্রক্রিয়াটা চলবে টানা 21 দিন পর্যন্ত। আর আমি শুরুতেই প্রতিদিনের মতো জলসার নিয়মটা বলে দেই। জলসার নিয়মটা হচ্ছে, যেমন আজকের ক্লাসে দেখো তোমাদেরকে আমি একটা শীট দিছি, তোমরা সবাই যারা এখনো শীটটা ডাউনলোড করো নাই তারা সবাই গিয়ে প্রথম স্টেপটা হচ্ছে তুমি শীটটা ডাউনলোড করবে। প্রথমে তুমি শীটটা ডাউনলোড করে নেবে, এটা হলো আমার 1 নম্বর স্টেপ। তারপর আমরা ক্লাসে চলে আসবো, আমরা ক্লাস করা শুরু করব। প্রতিদিন ক্লাস হবে ঠিক রাত 11টায়। তাহলে প্রতিদিন রাত 11টায় ক্লাস, তাহলে 11টায় খুব সুন্দর করে আমরা ওয়াজ মাহফিলে চলে আসবো। ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করব। ক্লাসটা মনোযোগ দিয়ে করার পর আমাকে যে কাজটা করতে হবে, অবশ্যই এই ক্লাসের নোট গ্রুপে জমা দিতে হবে। আমরা প্রত্যেককে যারা ক্লাস করতেছি সবাই অবশ্যই গ্রুপে নোট সাবমিট করব। এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ। আর 4 নম্বর স্টেপ হচ্ছে প্রতিদিন রাত 10টায় আজকে যে টপিকটা পড়লা সেটার উপরে আগামীকাল রাত 10টায় পরীক্ষা হবে। কোনো একটা বিশেষ কারণে আমরা আজকের ক্লাসটা পরীক্ষাটা নিতে পারি নাই, নেক্সট দিন থেকে অবশ্যই পরীক্ষা হবে। সুতরাং সবাই আস্তে আস্তে ওয়াজ মাহফিলে জয়েন করতে থাকো। আমার ভাই ও বন্ধুগণ, তোমরা যারা যেখানেই ঘুরতেছো না কেন, তুমি ঘুরতে পারো কারো মেসেঞ্জারে, ঘুরতে পারো বিভিন্ন গ্রুপে, সবাই এই সব ঘোরাঘুরি বাদ দিয়া চলে আসেন দলে দলে আমাদের ফিজিক্স ম্যাথের মাহফিলে। আর ইনশাল্লাহ এই ফিজিক্স ম্যাথের মাহফিলে দলে দলে যোগ দিয়ে ফিজিক্স ম্যাথের প্রত্যেকটা টপিক অনেক সহজ করে ফেলুন। তো আজকে আমরা বৃত্ত নিয়ে কথা বলবো। আমি তোমাদেরকে আগেই বলছি, আমরা বৃত্তের আজকে এমন একটা কনসেপ্ট ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব, যেই কনসেপ্টটা তুমি যদি জানো সেই কনসেপ্ট দিয়ে ইনশাল্লাহ একটা লজিক ব্যবহার করে বৃত্তের 60% অঙ্ক করে ফেলা যাবে। তো সবাই দেরি না করে সবাই একটু বেশি বেশি বন্ধুদের মেনশন করো আর ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করে কমেন্টে লেখো ডান। আর আমি দেখি কারা কারা আমাদের সাথে জয়েন করলো। আমাদের সাথে তাসমিয়া আক্তার মৌরি আছে। তাসমিয়া লক্ষ্মী, কেমন আছিস? তো হচ্ছে আমাদের সাথে সুরাইয়া খানম আছে, আমাদের সাথে তুফা জয়েন করছে বরাবরের মতো তুফা। আমাদের সাথে আছে মাহবুব আলম আমাদের সাথে, হ্যাঁ, হিরো আলমের ভাই মাহবুব আলম। যে আর পলাশ আহমেদ আছে আমাদের সাথে। বর্ষা জয়েন করছে বরাবরের মতো। আয়েশা সিদ্দিকা আছে। তো তোমরা যারা যারা জয়েন করছো সবাই ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করে দিয়ে কমেন্টে লেখো ডান। আজকে আমরা ইনশাল্লাহ বৃত্তকে কোপায়া দেবো ইনশাল্লাহ। দেখো এরপর অনেক জয়েন করছে আমাদের সাথে। কামরুন নাহার প্রিয়া আছে, অয়ন দাস, অনল জয়েন করছে আমাদের সাথে। আমাদের সাথে রাভিনা, দিশা আছে। তোমরা সবাই অ্যাটলিস্ট 5 জন করে বন্ধুদের মেনশন করতে থাকো আর মেনশন করে কমেন্টে লেখো ডান। ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্টে লেখো ডান। তো ইনশাআল্লাহ চলো আমরা একটা র‍্যাপ সং করি। হ্যাঁ, শীটটা সবাই ডাউনলোড করছো তো? সবাই কি শীট ডাউনলোড করছো? ওয়াও, হ্যাঁ, সবাই ডাউনলোড করে চলে আসো ক্লাসে ইনশাআল্লাহ। তো এই জায়গায় আজকে আমরা শিখবো কি, শুনে নাও ভালো করে। ওই বৃত্ত নিয়ে তুমি আর করো না টেনশন, বন্ধুদের করে দাও তাড়াতাড়ি মেনশন, ক্লাসটা তুমি করে দাও এখনই শেয়ার, তাহলেই পাবে সবার অনেক অনেক বেশি পেয়ার। সবাই একসাথে বলো, বৃত্ত নিয়ে তুমি
আর করো না টেনশন, বন্ধুদের সব করে দাও তাড়াতাড়ি মেনশন, ক্লাসটা তুমি দাও করে এখনই শেয়ার, তাহলেই পাবে সবার অনেক অনেক বেশি পেয়ার। খুঁজে ফেরো, এবার আমাদের আজকে অঙ্ক করার নিয়মটা আমি বলে দিচ্ছি। খুঁজে ফেরো তুমি উপরস্থ বিন্দু, তো আমরা তাহলে এখন বৃত্ত নিয়ে আলোচনা করা শুরু করি। দ্যাটস গ্রেট। এখানে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বৃত্ত। তো আমার প্রথমে ধরো একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,-5, 3,-5 ও ব্যাসার্ধ হলো 4, ব্যাসার্ধ 4। তো তোমাকে বের করতে বলছে এই বৃত্তের সমীকরণ কত। খুব ভালো করে বুঝিও যে এখানে বলছে কেন্দ্র হলো 3,-5 ও ব্যাসার্ধ কত 4, বৃত্তের সমীকরণ। যখনই তোমাকে বৃত্তের সমীকরণ বের করতে বলবে তখন আমি বৃত্তের উপরস্থ একটা বিন্দু, সব সময় বৃত্তের উপরস্থ একটা বিন্দু x, y চিন্তা করব। বৃত্তের উপরস্থ একটা বিন্দু x, y চিন্তা করব। তাহলে দেখো তো ভাইয়া, এই জায়গা এটা হলো কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্কটা দেয়া আছে 3,-5, এইটা হচ্ছে আমাদের বৃত্ত। খুব ভালো করে বুঝিও। তাহলে বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমরা বৃত্তের উপরস্থ একটা বিন্দু কি বিবেচনা করব? আমরা বৃত্তের উপরস্থ একটা বিন্দু বিবেচনা করব হলো x, y। তাহলে বৃত্তের উপরস্থ বিন্দুটা হচ্ছে x, y। এখন বলো তো দেখি এই কেন্দ্র থেকে সমরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি বলি? কেন্দ্রের দূরত্বটাই হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এই বিন্দুর দূরত্বটাই কি আমাদের ব্যাসার্ধ। তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারি? 3,-5 থেকে x, y এর দূরত্ব এইটা সমান হচ্ছে ব্যাসার্ধ। এখন এই দুইটা বিন্দুর দূরত্ব কেমনে বের করে? দুইটা বিন্দুর দূরত্ব বের করার নিয়মটা হলো রুট ওভার, তোমরা এটা একদম সরল রেখার প্রথমেই শিখছো। দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে হয়? x থেকে কেন্দ্রের x স্থানাঙ্ক বিয়োগ, তাহলে এই যে x থেকে কেন্দ্রের x স্থানাঙ্ক 3, এটা বিয়োগ স্কয়ার, যোগ y থেকে কেন্দ্রের y স্থানাঙ্ক বিয়োগ, তাহলে y থেকে কেন্দ্রের y স্থানাঙ্ক -5, এটার উপর হোল স্কয়ার। তুমি খুব ভালো করে বুঝিও যে y থেকে কেন্দ্রের y স্থানাঙ্ক বিয়োগ হোল স্কয়ার, এটা হলো দুইটা বিন্দুর দূরত্ব, ইকুয়াল টু ব্যাসার্ধ আমার কত দেয়া আছে? ব্যাসার্ধ দেয়া আছে হচ্ছে আমাদের 4, ব্যাসার্ধ দেয়া আছে 4। তার মানে এখন আমরা কি লিখতে পারবো? x - 3 হোল স্কয়ার যোগ y -5 হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। দেখো আমি এই রুট তোলার জন্য আমাকে এ পাশেও আমি স্কয়ার করছি, এ পাশেও আমি স্কয়ার করছি। তাহলে এই যে রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে গেছে। তাহলে x - 3 হোল স্কয়ার যোগ y -5 হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। এখন তুমি এটাকে y + 5 হোল স্কয়ার লিখবা। তুমি প্রয়োজনে এটা সমীকরণ সরলও করতে পারো। তো এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। তাই সবাই তোমরা এই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ বের করাটা এই পর্যন্ত প্রত্যেককে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার কিনা। ফোনের কোনো প্রবলেম নাই, এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এই পর্যন্ত তুমি যদি বুঝে থাকো তাহলে তোমার অঙ্ক করা এখন খুবই ইজি হয়ে যাবে ভাইয়া, খুবই সহজ হয়ে যাবে। দেখো এটাকে আমি বলতে পারি না x মাইনাস, দেখো x মাইনাস 3টা কি ছিল? 3টা ছিল কেন্দ্রের x স্থানাঙ্ক, তাহলে x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার যোগ y মাইনাস কেন্দ্রের -5টা কি ছিল? -5টা ছিল কেন্দ্রের y স্থানাঙ্ক, -5 এটা হলো কেন্দ্রের y স্থানাঙ্ক, তাহলে y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়াল টু 4টা কি ছিল? 4টা ছিল হলো ব্যাসার্ধ। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি ব্যাসার্ধ স্কয়ার। তাহলে বৃত্তের সমীকরণ বের করার লজিকটা হচ্ছে x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার যোগ y মাইনাস কেন্দ্রের
এর y স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি আবার বলতেছি যে x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার যোগ y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। তাহলে আমি যদি বলি, আমি যদি কোনোভাবে কেন্দ্র পেয়ে যাই আর ব্যাসার্ধ পেয়ে যাই তাহলেই কিন্তু আমি ওই বৃত্তের সমীকরণটা বের করতে পারবো। তাহলে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে কেন্দ্র আর ব্যাসার্ধ খুঁজে বের করা, কারণ কেন্দ্র আর ব্যাসার্ধ খুঁজে বের করতে পারলেই আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। আর এই কারণেই আমি কিন্তু গানে গানে বলছিলাম খুঁজে ফেরো তুমি শুধু ব্যাসার্ধ আর কেন্দ্র, পেয়ে যাবে তাহলেই সমীকরণ বৃত্ত। আমরা আজকে সেই বৃত্তের সমীকরণ কিভাবে বের করা যায় সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। এবার আমি চিন্তা করি, খুব ভালো করে বুঝিও। এবার আমি এই বৃত্তের, এটার x স্থানাঙ্ক হলো h আর এটা হলো k, আমার এটা দরকার নাই। ধরো এটা কেন্দ্রের x স্থানাঙ্ক, কেন্দ্রের y স্থানাঙ্ক। তুমি আমাকে বলো তো দেখি, এইটাকে আমি চিন্তা করতেছি হলো x অক্ষ। খুব ভালো করে বুঝিও, এইটাকে আমি চিন্তা করতেছি হলো x অক্ষ আর এইটা হলো বৃত্তের y অক্ষ। তাহলে আমাকে বলো তো দেখি, এটা যদি কেন্দ্র হয় তাহলে এই দূরত্বটা x অক্ষ হতে এই দূরত্বটা কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক যদি x, y হয়, কেন্দ্রের x স্থানাঙ্কটা যদি x, y হয়, কেন্দ্রের স্থানাঙ্কটা যদি x, y হয় তাহলে এই দূরত্বটা কত হবে? সবাই আমাকে জানাও এই ডিসটেন্সটা কত হবে এভরিবডি। তাহলে সবাই জানো যে এই ডিসটেন্সটা হবে আমাদের y এর মান, এই ডিসটেন্সটা হবে আমাদের y এর মান। এবং এটা একই সাথে কি, এটা একই সাথে হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ, এটা একই সাথে এই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে কি আমরা বলতে পারি না যে কোন বৃত্ত, তার বৃত্ত যদি হ্যাঁ x অক্ষকে স্পর্শ করে, বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে তাহলে আমরা কি লিখতে পারি? বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে আমরা লিখতে পারি যে ব্যাসার্ধ সমান হবে, তাহলে ব্যাসার্ধ সমান হবে কেন্দ্রের কোন স্থানাঙ্ক? ব্যাসার্ধ সমান হলো কেন্দ্রের y স্থানাঙ্ক। তাহলে ব্যাসার্ধ সমান হলো কেন্দ্রের y স্থানাঙ্ক, y স্থানাঙ্ক। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ব্যাসার্ধ কখনো কি হয় না? ঋণাত্মক হয় না। কিন্তু y স্থানাঙ্ক ধরো এটা 3, -5, y স্থানাঙ্ক কিন্তু ঋণাত্মক হতে পারে। এই কারণে আমরা কি করব? কেন্দ্রের y স্থানাঙ্কের মডুলাস। তাহলে আমরা এখানে বুঝলাম বৃত্ত যদি কোনোভাবে x অক্ষকে স্পর্শ করে তাহলে এইটা যদি x, y হয় তাহলে এই দূরত্বটা তো আমরা জানি y। তাহলে এই জায়গায় আমরা দেখতেছি যে হলো ব্যাসার্ধ সমান হবে কেন্দ্রের y স্থানাঙ্ক। এইটা কি তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। এখন যদি এই জায়গায় আমরা যদি বলি যে এইটা হলো y অক্ষ, খুব ভালো করে বুঝিও, এটা হচ্ছে আমাদের y অক্ষ, এখন এটা y অক্ষ। তাহলে এবার বৃত্তটা কি করছে? এবার আমাদের বৃত্তটা y অক্ষকে স্পর্শ করছে। তাহলে এখন আমি কন্ডিশন বের করার চেষ্টা করব, বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে, খুব ভালো করে বুঝো, y অক্ষকে স্পর্শ করে, বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা কি বলতে পারবো? দেখো এখানে y অক্ষকে স্পর্শ করলে, এটা যেহেতু y অক্ষ, এটা যেহেতু y অক্ষ, তাহলে এইটুকু আমাদের কিসের মান? x এর মান। কারণ এই পয়েন্টটা কত? x, y। তাহলে এইটুকু হচ্ছে আমাদের x, এইটুকু হচ্ছে আমাদের y। তাহলে এইটুকু যদি x হয় তাহলে এই অংশটুকু কত? এই অংশটুকু হচ্ছে আমাদের x, এই অংশটুকু হচ্ছে আমাদের x। তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের x। এখন আমার প্রশ্নটা হচ্ছে বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে এইটুকু আমাদের x এবং এইটুকু আমাদের কিসের সমান? ব্যাসার্ধের সমান। তাহলে কি আমরা এটা বলতে পারবো না বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ সমান এই জায়গায় কেন্দ্রের x স্থানাঙ্ক? তাহলে এই জায়গায় আমরা এইভাবে একটু মনে রাখবো, x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ইকুয়াল টু y স্থানাঙ্ক, কেন্দ্রের y স্থানাঙ্ক, আর y অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের x স্থানাঙ্ক। অর্থাৎ x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কেন্দ্রের y স্থানাঙ্ক আর y অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কেন্দ্রের x স্থানাঙ্ক। এই পর্যন্ত তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। আজকে তোমাকে বুঝতে হবে, আজকে তোমাকে পারতে হবে যে যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের y স্থানাঙ্ক আর y অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের x স্থানাঙ্ক।
তাহলে আমি যদি বলি একটি বৃত্তের কেন্দ্র, তো তোমাকে বলা হলো যে এই জায়গায় বৃত্তের কেন্দ্র হলো 3, -5 এবং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের সমীকরণ কত? এই বৃত্তের সমীকরণ বের করতে বলছে। এবার তুমি খেয়াল করো, বৃত্তের কেন্দ্র হচ্ছে 3, -5 এবং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের সমীকরণ তুমি বের করবা। তাহলে বৃত্তের সমীকরণ বের করার জন্য তোমার কয়টা জিনিস লাগবে? জাস্ট দুইটা সিম্পল জিনিস লাগবে, দুইটা সিম্পল জিনিস। একটা হলো কেন্দ্র, আরেকটা হলো ব্যাসার্ধ। একটা কেন্দ্র, আরেকটা হলো ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র তুমি কিন্তু পেয়ে গেছো, আর ব্যাসার্ধ, বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোণ স্থানাঙ্ক। সবাই জানো, বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোণ স্থানাঙ্ক। এভরিবডি, তাহলে এটা আমাকে একটু বলো যে এই জায়গায় বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোণ স্থানাঙ্ক, তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের y স্থানাঙ্ক। তাহলে আমরা পাইলাম যে এই জায়গায় ব্যাসার্ধ হবে কেন্দ্রের y স্থানাঙ্ক। এখন y স্থানাঙ্ক কত ভাইয়া? y স্থানাঙ্ক কত? জাস্ট -5। কিন্তু ব্যাসার্ধ কি কখনো ঋণাত্মক হতে পারে? ব্যাসার্ধ কখনোই ঋণাত্মক হতে পারে না। ব্যাসার্ধ দূরত্ব, এটা কখনো ঋণাত্মক হবে না। তাহলে ব্যাসার্ধ হলো 5 একক। আর বৃত্তের সমীকরণ বের করার লজিকটা কি? বারবার একটু প্র্যাকটিস করো। বৃত্তের সমীকরণ বের করার লজিক হচ্ছে এইটা, x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার যোগ y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। আমি আবার বলতেছি, x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার যোগ y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। তাহলে এই বৃত্তের সমীকরণটা হবে x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার, তাহলে কেন্দ্রের x স্থানাঙ্ক হলো 3, তাহলে x মাইনাস 3 হোল স্কয়ার যোগ y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার, তাহলে কেন্দ্রের y স্থানাঙ্কটা হচ্ছে -5। খুব ভালো করে বুঝিয়ে ভাইয়া, y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার সমান কি হবে? সমান হবে ব্যাসার্ধ স্কয়ার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 5 স্কয়ার। সবাই বলো, তাহলে এটাই হবে আমাদের সেই বৃত্তের সমীকরণ। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের কাছে চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। তা তোমাকে শুধুমাত্র কিন্তু একটা জিনিসই খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ। আর এই কারণেই তো কবি গানে গানে বলে গেছে, খুঁজে ফেরো তুমি শুধু ব্যাসার্ধ আর কেন্দ্র, তাহলেই পেয়ে যাবে সমীকরণ বৃত্ত। এখন সবাই একটু আমাকে বলো যে এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই একটু কমেন্ট করতে থাকো ভাইয়া, দ্রুত কমেন্ট করে জানাও। আজকে কনফার্ম একদম প্রত্যেককে আনসার করো, হাত গুটায় রাখলে হবে না ইনশাআল্লাহ। এবার আমি একটু এখানকার ডাটাটা একটু চেঞ্জ করে দিতে চাই, ডাটাটা চেঞ্জ করে কি দেব? ডাটাটা চেঞ্জ করে দেব বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, তাহলে আনসার কি হবে? সবাই লেখো যে বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে আনসার কি হবে? তাহলে বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে আনসার কি হবে? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি এবার একটা গোপন কথা বলতে চাই, গোপন কথা। কেন্দ্র আর ব্যাসার্ধ, আমি ধরে নিলাম কোন বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -a। খুব ভালো করে বুঝিও, কেন্দ্র হলো -g, -a, এটা আমি ধরে নিছি। কেন্দ্র হলো -g, -a। তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে? আর ব্যাসার্ধ ধরো, তোমার ব্যাসার্ধ তো ব্যাসার্ধই। তাহলে খেয়াল করো, তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে? x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার, তাহলে x মাইনাস -g হোল স্কয়ার। তাহলে বৃত্তের সমীকরণ হলো x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক হোল স্কয়ার যোগ y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার, কেন্দ্রের y স্থানাঙ্ক হোল স্কয়ার, y স্থানাঙ্ক কত? -5। তাহলে y মাইনাস -5 হোল স্কয়ার সমান কি হবে?
সমান হলো ব্যাসার্ধ স্কয়ার। খুব ভালো করে বুঝিও, তাহলে সমান হলো ব্যাসার্ধ স্কয়ার। আল্লাহ, আচ্ছা আমরা ব্যাসার্ধ ধরি r, তাহলে ব্যাসার্ধ হলো r, তাহলে আমরা লিখতে পারি r স্কয়ার। তাহলে এখন দেখো তুমি কি লিখতে পারো, x স্কয়ার যোগ 2gx যোগ g স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2fy যোগ f স্কয়ার। আমরা জাস্ট a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলে দিছি ভাইয়া, আর কিচ্ছু করি নাই। জাস্ট a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলে দিছি আর কিচ্ছু করি নাই, সমান হচ্ছে r স্কয়ার। এবার ভাইয়া আমি একটু দুষ্টুমি করতে চাই, এই সমীকরণটাকে এবার আমি x স্কয়ার যোগ এটাকে আমি একটু সুন্দর করে লিখি, x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2gx, খুব ভালো করে বুঝিও, 2gx যোগ 2fy যোগ, খুব ভালো করে বুঝিও, যোগ এখানে যোগ g স্কয়ার প্লাস f স্কয়ার। দেখো যোগ g স্কয়ার প্লাস f স্কয়ার সমান g স্কয়ার প্লাস f স্কয়ার সমান আমাদের কত আসলো, r স্কয়ার। তাহলে x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2gx যোগ 2fy যোগ g স্কয়ার প্লাস f স্কয়ার সমান, এটা আমাদের কত আসছে বলো, r স্কয়ার। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এই জায়গায় আমি যদি একটা সমীকরণ এভাবে লিখি ভাইয়া, একটা সমীকরণ যদি আমরা এখন এভাবে লেখার চেষ্টা করি, x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2gx যোগ 2fy, হ্যাঁ 2fy প্লাস c, হ্যাঁ ইকুয়াল টু হলো 0। খুব ভালো করে বুঝিও, এই জায়গায় x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2gx যোগ 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা বৃত্ত, খেয়াল করো। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো দেখি, আমি দুই পাশে একটা কাজ করি, আমি এই সমীকরণকে এই সমীকরণের মতো করে বানাবো, x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2gx যোগ 2fy। খুব ভালো করে বুঝিও, তাহলে এই সমীকরণের মতো বানাইতে গেলে তোমার কি করতে হবে, তাহলে এই সমীকরণের মতো বানাইতে গেলে এই পাশে আমার এখানে কোনো কি নাই, c নাই, তাহলে আমি কি করছি, এই জায়গায় এই পাশে c আছে, প্লাস c আছে, আমি কি করছি সাথে সাথে মাইনাস c করছি, হ্যাঁ মাইনাস c করছি, তাহলে এই পাশেও আমি একটা মাইনাস c দিছি, এরপরে আমি এখানে কি করছি দেখো, এই সমীকরণের মতো যদি, তাহলে এই যে মাইনাস c এখানেও করছি, এখানেও মাইনাস c করছি, কোনো সমস্যা নাই। আর এখানে এক্সট্রা করে একটা কি আছে, g স্কয়ার প্লাস f স্কয়ার আছে, তাহলে আমি এই জায়গায় লিখছি g স্কয়ার প্লাস f স্কয়ার, এখানেও আমি লিখছি হচ্ছে মাইনাস c তো আছে, এখানেও আমি লিখছি g স্কয়ার প্লাস f স্কয়ার। এই ট্রান্সফরমেশনটা সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। আমি কি করছি দেখো, এই সমীকরণটাকে জাস্ট এভাবে লেখা যায়, মানে আমার এই সমীকরণটাকে জাস্ট আমি এভাবে লিখছি, x স্কয়ার প্লাস y স্কয়ার যোগ 2gx যোগ 2fy প্লাস c। আমি কি করছি, এই পাশেও একটা মাইনাস c নিছি, এই পাশেও একটা কি করছি মাইনাস c নিছি, তাহলে এই যে মাইনাস c কি হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এখন এই পাশেও তোমার কি একটা g স্কয়ার প্লাস f স্কয়ার, এই পাশেও দেখো, এই পাশেও আমি এক্সট্রা করে একটা g স্কয়ার প্লাস f স্কয়ার, এই পাশেও আমি একটা g স্কয়ার প্লাস f স্কয়ার। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? তাহলে আমরা একটা জিনিস পাইলাম যে এইখানে আমি যদি এই সমীকরণের সাথে তুলনা করতে চাই, তাহলে এই g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c এটা কিসের মান, তাহলে এইটা হচ্ছে আমাদের r স্কয়ারের মান। তাহলে আমরা কি বলতে পারবো না যে r স্কয়ার সমান হলো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, তাহলে r এর মানটা হবে রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে এখানে আমি যদি এই x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2gx যোগ 2fy প্লাস c ইকুয়াল টু 0 চিন্তা করি, তাহলে ব্যাসার্ধের মানটা হবে রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। আর আমি এই ক্যালকুলেশনটা ধরেই নিয়েছিলাম, কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে মাইনাস g মাইনাস f, তাহলে কেন্দ্র হচ্ছে মাইনাস g মাইনাস f। এখন তাহলে যদি কেন্দ্র মাইনাস g মাইনাস f হয় আর ব্যাসার্ধ যদি রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c হয়, তাহলে আমাদের এই বৃত্তের সমীকরণটা হবে x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2gx যোগ 2fy প্লাস c ইকুয়াল টু 0। দেখো, তাহলে এখন আমরা যে কাজটা করব, এইবার আমি সিম্পলি কিছু জিনিস শিখে নেব, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখো এখানে x আর y, এই যে x আর y,
x, y কে এটা লিখে নাও, x, y কে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পাওয়া যাবে। ঠিক আছে, আবার কেন্দ্রকে -2 দ্বারা গুণ করলে x, y পাওয়া যাবে। এই লাইনটা সবাই বুঝতে পারছে কিনা? এই দুটা লাইন বুঝতে পারলে তোমার বৃত্তের অঙ্ক করা, এমসিকিউ আনসার করা খুবই সহজ হয়ে যাবে। এই দুটা লাইন বুঝতে পারলে বৃত্তের অঙ্কের উত্তর করা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। যে এখানে কি বলছি দেখো, দুটা সিম্পল জিনিস বলছি, যে যদি এখানে খেয়াল করো এই x, y, এখানে আমাদের কেন্দ্র কত? এখানে কেন্দ্র হলো -g, -a। আমরা জানি, আমরা যখন অঙ্কটা করতেছিলাম তখন ধরে নিয়েছিলাম কেন্দ্র হলো -g, -a। তাহলে এখানে -g, -a পাওয়ার জন্য আমি কি করতেছি, কি করা লাগবে? তাহলে আমি যদি এখানে -2 দ্বারা ভাগ করি, তাহলে এই যে 2g এর মানে হলো, তাহলে এই যে এখানে x এর সামনে কত আছে? 2g আছে। তাহলে 2g কে যদি আমি -2 দ্বারা ভাগ করি তাহলে না আমি পাবো -g। তার মানে যদি x, y থাকে, খুব ভালো করে বুঝিও, যদি x, y থাকে তাহলে -2 দ্বারা ভাগ করলে আমি কেন্দ্রের স্থানাঙ্ক পাবো। আর যদি কেন্দ্র থাকে তাহলে সেটাকে আমি -2 দ্বারা গুণ করলে x, y পাবো। এইটা তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা? এইটা সবার কাছে ক্লিয়ার কিনা যে কেন্দ্রের স্থানাঙ্ক মানে x, y যেখানে আছে সেখানে আমি -2 দ্বারা ভাগ করলে কেন্দ্রের স্থানাঙ্ক পাবো। আর যদি কেন্দ্রকে আমি -2 দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাবো বলো? x, y পাবো। যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের মেইন খেলা, মেইন পারফরম্যান্স এখন থেকে শুরু হবে। এখন থেকে শুরু, স্টার্ট। এখন দেখবে যে মজা কাকে বলে। তাহলে এটা একটু আমরা শর্ট করে লিখে নেই, রেডি? তাহলে কেন্দ্র, এখান থেকে আমি যদি কেন্দ্রকে আমি যদি -2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো হলো x, y। আর x, y কে আমি যদি -2 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো হলো কেন্দ্র। এই দুইটা জিনিস মাথায় রাখলেই হবে। খেয়াল করো সবাই, এই শীটটা সবার কাছে আছে? সবার কাছে শীট আছে তো ভাইয়া? সবার কাছে যদি শীট থাকে আমরা এক এক করে সলভ করা শুরু করি। দেখো এখানে বলছে যে টাইপ 4 এর প্রবলেমটা আমরা প্রথম সলভ করব। টাইপ 4 অনেক ভাবে করা যায়, বাট আমি তোমাকে সবচেয়ে সহজে শেখাবো ইনশাআল্লাহ। যে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক হলো 7, -3। তাহলে এখানে কেন্দ্র হচ্ছে 7, -3 আর এটা হলো 4, 1 বিন্দুগামী এবং বৃত্তটা 4, 1 বিন্দুগামী। আমরা নতুন নিয়মে একটু করি। তাহলে বলো তো দেখি, বৃত্তের সমীকরণ বললে x² + y² এটা থাকবেই। বৃত্তের সমীকরণ বললে x² + y² থাকবেই। তাহলে বলো তো দেখি, তাহলে এখন আমার কাজ হলো x আর y বের করা। তাহলে বলো তো দেখি, যদি কেন্দ্রের স্থানাঙ্ক থাকে তাহলে x, y বের করতে গেলে কেন্দ্রের স্থানাঙ্ক থাকলে x, y যদি আমি বের করতে চাই তাহলে -2 দ্বারা কি করতে হবে? সবাই এই জায়গায় যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক, এখানে আমাদের যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক আছে, আমরা যদি x, y বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? -2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট -2 দ্বারা গুণ করব। তাহলে এই যে 7 কে -2 দ্বারা গুণ করলে কত হয়? -14x। -3 কে -2 দ্বারা গুণ করলে কত হয়? -3 কে -2 দ্বারা গুণ করলে হলো +6y। এরপরে আমি দিব হলো সমান, এখানে আমি দিব সমান, x আর y লেখার পরে দেব হলো সমান। তো আমরা কিন্তু গানে গানে একটা কথা বলে গেছিলাম, দেখো বৃত্তের উপরস্থ বিন্দু দ্বারা ওই সমীকরণটা অবশ্যই কি হবে? যদি বলে যে কোন বিন্দু বৃত্তের উপরস্থ, তাহলে ওই বিন্দু দ্বারা সমীকরণটা অবশ্যই কি হবে? তাহলে ওই বিন্দু দ্বারা সমীকরণটা অবশ্যই সিদ্ধ হবে। তাহলে এই বৃত্তটা যেহেতু 4, 1 বিন্দুগামী, এই বৃত্তটা যেহেতু 4, 1 বিন্দুগামী, তাহলে 4, 1 দ্বারা সমীকরণটা অবশ্যই সিদ্ধ। তাহলে এইটা হলো 4² হলো 16 যোগ 1² -14 * 4 যোগ 6 * 1। তাহলে যোগ করলে কত হয়? 16 আর 1 17, 17 আর 6 হলো 23। তাহলে 23 থেকে যখন আমি 56 বাদ দেব, 4 14 56, তাহলে এইটা থাকতেছে 3, 5 থেকে 2 বাদ দিলে 3, তার মানে -33। তার মানে 6 হয়। এই এখানে যা পাইলাম
এখানে যা পাইলাম এইটা জাস্ট আমি এখানে বসাই দেব, অঙ্কের উত্তর কমপ্লিট। তাহলে এইটাই হবে আমাদের বৃত্তের সমীকরণ। এক লাইনে আনসার শেষ। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই বলো যে এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? যে এবং কোপটা তোমাদের কেমন লাগছে? কোপ কিন্তু এখন থেকে শুরু, আমি বলছি না যে কোপটা কেমন লাগছে। আমরা কি করছি, আমি আবার তোমাদের জন্য রিপিট করি যে আমরা প্রথমে বৃত্তের সমীকরণ বললে x² + y² লিখবো মাস্ট। এরপরে আমরা x লিখবো, y লিখবো। তো কেন্দ্র যদি দেয়া থাকে আর xy যদি বের করতে হয় তাহলে কি করতে হয়? -2 দ্বারা গুণ করতে হয়। তাহলে 7 * -2 তার মানে -14, -3 * -2 তার মানে কত? +6। এরপরে আমি সমান দেব। তাহলে এখন আমি দেখব যে ওই বৃত্তের উপরস্থ কোন বিন্দু দেয়া আছে কিনা। আছে। কত? 4 তাহলে এখন 4 দ্বারা সমীকরণটা কি হবে ভাইয়া? তাহলে বন্ধুরা তোমরা জানো কোন বিন্দু যদি কোন সমীকরণের উপরে অবস্থিত হয় তাহলে ওই বিন্দু দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়। বলেন ঠিক কিনা? তাহলে এখন এই 4 দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমি 4টা বসাই, x এর মান 4, 4 স্কয়ার 16, 1 1 স্কয়ার 1, তারপর 14 * x এর মান 4 যোগ 6 * y এর মান 1। তাহলে যোগ করে আমি কত পাইলাম? -33। তাহলে সমান চিহ্নের এই পাশে আমি বসাই দেব -33। এটাই অঙ্কের আনসার। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের কাছে চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবার আমরা তাহলে তোমাকে যদি বলা হয় যে সবাই এটার আনসার একটু বের করো তো দেখি। যে আমি বললাম সবাই এটার আনসার বের করো যে কেন্দ্র 4, -5, কেন্দ্র 4, -5 এবং 3, 1 বিন্দুগামী বৃত্তের সমীকরণ। বিন্দুগামী বৃত্ত। দেখো ভাইয়া কত সহজে তুমি প্রত্যেকটা অঙ্ক করতে পারো। কেন্দ্র 4, -5 এবং 3, 1 বিন্দুগামী বৃত্তের সমীকরণ তোমাদের সবাইকে বের করতে হবে। এভরিবডি সবাই x² + y² এর পরে অংশটা লিখবা। x² + y² এর পরে অংশটা লিখবা। এই যে এর পরে অংশটা লিখবা, এটা লেখা লাগবে না। x² + y² লেখা লাগবে না, পরের অংশটা লেখো। আর ভাই আমাদের তো ক্লাস করতে হবে, আমরা যদি সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। ক্লাসটা করে যখন দেখা গেছে যে তোমার পাশের বন্ধুরা উপকৃত হচ্ছে তখন না তোমার ভালো লাগবে। তোমরা তো ছোট্ট একটা কাজ করতে পারো, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। আমি জানি তোমরা এখানে যারা আছে সবাই ক্লাসটা শেয়ার করো না, তো সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের যারা এইচএসসি 2021 ব্যাচের বন্ধু আছে, এইচএসসি 2020 যারা ভর্তি পরীক্ষা দেবে, এই সকল বন্ধুদের একটু মেনশন করতে থাকো, তাহলে তো আমরা সবাই মিলে মজা করে ক্লাস করতে পারি। তাহলে তুমি আরো সুন্দর সুন্দর এক্সেপশনাল টেকনিক পাবে। তো সবাই আমাকে বলো যে এই জায়গায় আনসার কত হবে? তাহলে এখানে আনসার কত আসছে? তাহলে 4 যেহেতু -2 দ্বারা গুণ করতে হবে, তাহলে -8x, তারপরে হচ্ছে +10y, তাহলে -8x + 10y। এরপর তুমি কি দিবা? সমান। তাহলে এখন মান বসাও, 16 যোগ 25, -5 স্কয়ারে কত? 25, -5 স্কয়ারে 25 যোগ -8 * 4 যোগ 10 * -5, 10 * -5, তাহলে 16 আর 25 কত? 41, 41 থেকে 32 আর 50 82 বাদ। তাহলে 41 থেকে 82 বাদ দিলে কত হবে? 1, 8 থেকে 4 বাদ দিলে 4, 41, তাহলে -41। তাহলে এইটা হবে -41। তো এই জায়গায় আমি জানি আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন আনসার করতে পারছে। তো আমি কি এখানে ভুল করছি কোন? -8x, 8 * 4 আর হলো 10y, 10 * -5, তাহলে 16 আর 25 কত? 25 আর 16 তোমার হলো 51, 41, 41 থেকে 32 আর 50 82 বাদ, তাহলে -41। ও সরি আমার তো 3, 1 বিন্দুগামী, আমি সরি, এক্সট্রিমলি সরি, থ্যাংক ইউ। 3, 1, তাহলে এটা 9 যোগ 1 -8 * 3 যোগ 10 * 1, তাহলে ক্যালকুলেশন করলে 10 10 20, 20 থেকে 24 বাদ, তাহলে এটা হবে -4, তাহলে এটা হবে -4। থ্যাংক ইউ। তাহলে এখানে আমি দেখতেছি যে আমার সব লক্ষ্মী ছোট ভাই ছোট বোন সঠিক উত্তর দিছে। তো এখানে আহসান হাবিব প্রতীক সঠিক উত্তর দিছে, দ্যাটস গ্রেট।
তো সবাই সঠিক উত্তর দিছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা পরের প্রবলেমটা সলভ করব। দেখো যে এই জায়গায় তার এই টাইপের প্রবলেম সলভ, বলো এটা কোপায় দিতে পারছো কিনা। আজকে ইনশাআল্লাহ এই লজিক দিয়ে যে কোনো অঙ্ক, ইনশাআল্লাহ বৃত্তের যে কোনো অঙ্ক তুমি ধরবা আর কোপাবা, ধরে ধরে প্রত্যেকটা অঙ্কই তুমি সলভ করতে পারবা ইনশাআল্লাহ। তো আমরা পরের অঙ্কটায় আসি। দেখো পরে টাইপ 5, টাইপ 5, টাইপ 5 এ কি বলছে, কেন্দ্র হলো 4,5, কেন্দ্র হলো 4,5 এবং যা x² যোগ y² যোগ 4x যোগ 6y মাইনাস 12 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্রগামী, 0 বৃত্তের কেন্দ্রগামী। তাহলে আমার কি কি লাগবে, আমার তো দুইটা জিনিস লাগে, একটা হলো কেন্দ্র লাগে, একটা হলো কেন্দ্র লাগে, আর একটা হলো উপরস্থ বিন্দু লাগে। কেন্দ্র লাগে আর উপরস্থ বিন্দু লাগে। তাহলে আমরা তো কেন্দ্র পেয়ে গেছি, কেন্দ্র পেয়ে গেছি। তাহলে কেন্দ্র কত, যেহেতু 4 5, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, x² যোগ y² থাকবেই। তাহলে কেন্দ্র যদি থাকে তাহলে x y আমরা কিভাবে বের করি, -2 দ্বারা গুণ করে, -2 দ্বারা গুণ করে, তাহলে -2 দ্বারা গুণ করো, তাহলে -8x প্লাস, দেখো -8x -10y, তাহলে -8x -10y। এখন আমাকে দেখতে হবে যে এটা কোন বিন্দুগামী, কোন বিন্দুগামী, এই বৃত্তের কেন্দ্রগামী। তাহলে যেহেতু x, y দেয়া আছে, তাহলে কেন্দ্র বের করতে গেলে কি আমাকে কি করতে হবে, -2 দ্বারা গুণ করতে হবে না -2 দ্বারা ভাগ করতে হবে। এভরিবডি, যে -2 দ্বারা আমরা কি এবার গুণ করব না -2 দ্বারা ভাগ করব, সবাই সবাই বলে এবার তাহলে আমরা কি করব, -2 দ্বারা গুণ করব না -2 দ্বারা ভাগ করব। এভরিবডি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এখানে কি করতে হবে, -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে -2 দ্বারা ভাগ করলে এটা কত আসে, এটা আসবে তোমার হলো -2, আর এখানে আসবে হচ্ছে -3। তাহলে কত বিন্দুগামী, -2, -3 বিন্দুগামী। তাহলে -2 আর -3 দ্বারা সমীকরণটা সিদ্ধ করো, -2 আর -3 দ্বারা সমীকরণটা সিদ্ধ করো। তাহলে দেখো কত আসে এখানে, তাহলে কত বসবে সবাই আমাকে কমেন্ট করে জানাও, এখানে কত বসবে কমেন্ট করে জানাও। এবং আমাকে একটু বলো যে বৃত্তের অঙ্কগুলো আমরা এক লাইনে সলভ করতে পারতেছি কিনা, এটা কি আসলে সম্ভব না অসম্ভব। আমরা যে প্রত্যেকটা অঙ্ক সলভ করতেছি এক লাইনে আনসার আসতেছে কিনা তোমরাই আমাকে জানাও ভাইয়া। যে তো বাবুরা একটু বাবুনিদের মেনশন করো, যেহেতু আমরা প্রত্যেকটা অঙ্ক এক লাইনে সলভ করতেছি, বাবুরা বাবুনিদের মেনশন করো। তারপরে হচ্ছে এই জায়গায় বন্ধুরা বান্ধবীদের মেনশন করো, সবাই প্রত্যেককে তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করতে থাকো। সবাইকে বলো যে এখানে খেলা হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, আসো আমরা বৃত্তটা একদম খুব সহজে সলভ করে নেই প্রত্যেকটা অঙ্ক। তুমি একটু চিন্তা করো, আগে যেভাবে করতে এখন ব্যাপারটা কি এরকম, আগে কি তুমি এইভাবে চিন্তা করতে, আমি কিন্তু নতুন কোনো সূত্র শিখাই নাই। একটু চিন্তা করার ধরন পাল্টে গেছে, আর চিন্তা করার ধরন পাল্টে যাওয়ার সাথে সাথে তুমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক মোটামুটি দেখে দেখে আনসার বলতে পারতেছো। আমাদের এই চিন্তা ভাবনার ধরন যদি পাল্টাই তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে যাবে। একটা তো কথাই আছে, দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। আমরা একটু অঙ্কটা দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেই, ইনশাল্লাহ আমাদের কাছে প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ খুব সহজে আমরা সলভ করতে পারবো। তাহলে আমাদের এখানে কত আসবে, 59, 59, দ্যাটস গ্রেট। তাহলে এর পরের প্রবলেমটা আমরা একটু সলভ করি। দেখো পরেরটা টাইপ 6, টাইপ 6, টাইপ 6 এর প্রবলেমটা আমরা এবার সলভ করব বন্ধুরা। টাইপ 6 এ কি বলছে দেখো, যে এই জায়গায় x² যোগ y² -4x 6y 7 ইকুয়াল টু 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং এবং কত বিন্দুগামী, -1, -2 বিন্দুগামী, 1, -2 বিন্দুগামী বৃত্তের সমীকরণ, বিন্দুগামী। তাহলে 1, -2 বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে আমাকে একটু কষ্ট করে বলো না ভাইয়া, একটু কষ্ট করে বলো বৃত্তের সমীকরণের কেন্দ্র কার কোনটার উপর ডিপেন্ডেন্ট, x আর y এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে যেহেতু তোমাকে বলছে, খুব ভালো করে বুঝিও, যেহেতু তোমাকে বলছে যে এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, তাহলে কি x² y² তো এটা সব সময় থাকে।
তাহলে এই x স্কয়ার প্লাস y স্কয়ার থেকে xy পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, কারণ কেন্দ্র তো x আর y এর উপর রিলেটেড। তাহলে যেহেতু এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, তাহলে এই পর্যন্ত আমরা কোনো চেঞ্জ করব না। তাহলে যখনই বলবে এক কেন্দ্রিক, তাহলে x y পর্যন্ত আমাদের কোনো চেঞ্জ নাই। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ কত হবে? x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y, এই পর্যন্ত ঠিক থাকবে। এরপর আমরা কি দিব? সমান। এখন যে বিন্দুগামী সেই বিন্দু দ্বারা সমীকরণ কি হয়? যে বিন্দুগামী সেই বিন্দু দ্বারা সমীকরণ কি হয় বলো? যে বিন্দুগামী সেই বিন্দু দ্বারা সমীকরণ কি হয়? তাহলে আমরা এখানে দেখতেছি যে 1, -2 বিন্দুগামী, 1, -2 বিন্দুগামী, 1, -2 বিন্দুগামী। তাহলে 1, -2 দ্বারা সমীকরণ সিদ্ধ হবে। সবাই আমাকে বলো যে এখানে কত বসবে? এভরিবডি সবাই আমাকে বলো যে এখানে কত বসবে? তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো, ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকের ক্লাসের পরে স্পেশাল একটা জুম সেশন হবে। আজকের ক্লাসের পরে, ক্লাস শেষ হওয়ার পরে তোমরা চাইলে সেই জুম সেশনটাতে জয়েন করতে পারো। সেখানে আমি স্পেশাল ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কিছু সাজেশন দেব। ভর্তি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল জুম সেশন হবে, সেখানে আমি স্পেশাল সাজেশন দেব। তাহলে আমাকে একটু বলো যে এইখানে आंसर কত আসবে সবাই? তাহলে যেহেতু এটা 1, -2 বিন্দুগামী, তাহলে 1, -2 দ্বারা সমীকরণ সিদ্ধ। তাহলে এখানে কত বসবে? তাহলে আমরা দেখতেছি x এর মান হলো 1, তাহলে এখানে আসতেছে তোমার 1 যোগ -2 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 যোগ 6 ইনটু -2। তাহলে 1 আর 4 হয় 5, 1 আর 4 হয় 5, 5 থেকে তোমাকে বাদ দিতে হবে হলো 16। তাহলে 5 থেকে তোমার 16 বাদ, তার মানে হলো -11। তাহলে 5 থেকে 16 বাদ, তাহলে কত? -11। তুমি ভর্তি পরীক্ষা বলবা এই ধরনের অঙ্ক অহরহ আসে, এই অঙ্কগুলাই অহরহ আসে। এইচএসসি পরীক্ষা বলবা এই ধরনের অঙ্কগুলো অহরহ আসছে, এমসিকিউ আসতেছে, সিকিউতে আসতেছে। একদম দেখার সাথে সাথে একদম কোপায় দিতে পারবে কিনা, কোপায় ভাঁজ করতে পারবে কিনা আমাকে জানাও। খেয়াল করো ভাইয়া, এবার আমরা যে কাজটা করব, আমরা পরের প্রবলেমটা সলভ করব। দেখো তোমাকে বলা হলো যে এর পরের প্রবলেমটা আমরা টাইপ 8 এ বলছে যে হচ্ছে এই জায়গায় এইটা বৃত্তটা কত? x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 4x যোগ 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে তোমার প্রশ্নটা হচ্ছে এই বৃত্তের সাথে এই বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দু হচ্ছে 1, 1। তাহলে এই ব্যাসের একটি প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক হলো 1, 1। তোমাকে এই অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। একটা প্রান্ত বিন্দু দেওয়া আছে 1, 1 আর অপর প্রান্ত বিন্দুটা বের করতে বলছে। তাহলে আমি একটু কেন্দ্রটা বের করতে চাই, তাহলে কেন্দ্র বের করতে গেলে আমাকে কি করতে হবে বলো? কেন্দ্র বের করতে গেলে আমাকে কি করতে হবে? -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সবাই আমাকে বলো যে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্র বের করতে গেলে -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সবাই আমাকে বলো এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত? সবাই বলো, -2 দ্বারা যে আমরা ভাগ করব, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত? আজকে ভর্তিচ্ছুদের জন্য একদম স্পেশাল কিছু সাজেশন থাকবে। তো এই জায়গায় তোমরা চাইলে তখন জয়েন করতে পারবা, ক্লাসের শেষে আমরা একটা সেশন নেব। তাহলে বল কেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক তোমরা পাইলা হচ্ছে -2 দ্বারা ভাগ করলে -2, -3। তাহলে -2, -3 এটা হলো তোমার কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এই বিন্দুটা হচ্ছে -2, -3। ভাইয়া এখান থেকে এই বিন্দু দূরত্ব যত, এখান থেকে এই বিন্দু দূরত্ব কি ঠিক তত না? এখান থেকে এই বিন্দু দূরত্ব যত, এখান থেকে তো এই বিন্দু দূরত্বও তত সেম। তাই দেখো 1 -2 মান কি কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে। কত কমে গেছে? 3 কমে গেছে। 1 থেকে -2, তাহলে 3 কমে গেছে। তাহলে -2 থেকে যদি আরো 3 কমে যায় তাহলে কত হবে? -5।
মাইনাস 2 থেকেও যদি 3 কমে যায় তাহলে -5। খেয়াল করো 1 3, তাহলে কি মান কি কমে গেল না বেড়ে গেল? 1 3 মান কমে গেছে না বেড়ে গেছে? কত বেড়ে গেছে? কমে গেছে -4, অর্থাৎ 4 কমে গেছে। তাহলে এখানেও কি হবে? 4 কমে যাবে। তাহলে 4 কমে গেলে কত হবে? -3 আছে, 4 কমে গেলে কত হবে? -7। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা? তাহলে অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক হবে -5, -7। এবং টেকনিকটা তোমাদের কেমন লাগছে? যে এখানে আমাদের কি এই বিন্দু থেকে এই বিন্দু ঠিক যতটুকু দূরে, এখান থেকে এটাও ঠিক ততটুকু দূরে, তার মানে সমান সমান ভাবে পরিবর্তিত হবে। আমি এখানে খেয়াল করো, তাহলে 1 2 কি হয়ে গেছে? 3 কমে গেছে বা 3 মাইনাস হয়েছে। তাহলে -2 থেকেও কি হবে? 3 মাইনাস হবে। -2 থেকে 3 মাইনাস হলে -5। 1 3, তাহলে 4 কমে গেল, -4 হয়েছে। তাহলে এপাশেও কত কমে যাবে? 4 কমে যাবে। -3 থেকে 4 কমে গেলে কত হবে? -7। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমার কাছে চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা? তুমি টপিক ভেক্টর লিখছো কেন? দেখো এই জায়গায় তাহলে আমার এখানে একটা ব্যাসের এখানে বৃত্তের সমীকরণটা কোনটা? x² + y² + 4x + 6y - 12 = 0। তো তোমার এই বৃত্তের একটা ব্যাসের প্রান্তবিন্দু কত দেয়া আছে? একটা ব্যাস দেয়া আছে, যেই ব্যাসের প্রান্তবিন্দু হলো 1 1। তোমাকে বের করতে বলছে যে অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত, যে এই প্রান্তবিন্দুটার স্থানাঙ্ক কত, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে এই বৃত্তের কেন্দ্রটা বের করে নিছি -2, -3। তাহলে -2, -3। তাহলে একটা বেসিক সেন্স তুমি ডেভেলপ করো যে এই বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব যা, কেন্দ্র থেকে তো এই বিন্দু দূরত্ব দা, কারণ কেন্দ্র হলো মধ্যবিন্দু। তাহলে এখানে 1 2, x থেকে x চিন্তা করো, 1 2 কত কমে গেছে? তাহলে 1 2 তোমার কমে গেছে হচ্ছে 3 কমে গেছে। তাহলে এই পাশেও তোমার কত কমে যাবে? 3 কমে যাবে। তাহলে -2 থেকে 3 কমে গেলে কত হবে? -5। 1 3 কত কমে গেছে? 4 কমে গেছে। তাহলে এই পাশেও তোমার কত কমে যাবে? 4 কমে যাবে। তাহলে কত হবে? -7। শেষ। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, এই বিন্দুটা কি বিন্দু? মধ্যবিন্দু। আর আমি এই পাশের স্থানাঙ্ক যেহেতু বের করতে হবে, তাহলে আমি ধরে নেই এই বিন্দুটা হলো x, y। তাহলে যেটা বের করতে হবে সেটা হলো x, y। তাহলে -2 -3 কি বিন্দু? মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু কেমনে বের করে? তাহলে -2 সমান কি হবে? x x যোগ করে 2 দ্বারা ভাগ, তার মানে 1 x 2। মধ্যবিন্দু কিভাবে বের করে? x x যোগ করে 2 দ্বারা ভাগ। অনুরূপভাবে এখানে কি মধ্যবিন্দুটা কত? y স্থানাঙ্কটা কত? -3। তাহলে -3 সমান কি হবে? যে y y যোগ করে 2 দ্বারা ভাগ, তার মানে 1 y 2। হ্যাঁ, তুমি এভাবে ক্যালকুলেশন করে x এর মান আর y এর মান বের করলেও করতে পারবা, কিন্তু সেই ক্ষেত্রে অঙ্কটা পেঁচানো হবে। এখন আমাকে বলো যে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, এটা আমাকে একটু জানাও। এখন আমি তোমাকে একটা एग्जांपल দেই, যে ধরো এইখানে x² + y² -8x + 12y, হ্যাঁ, -9 = 0 বৃত্তের ব্যাসের এক প্রান্ত 4, -3 না, এক প্রান্ত হলো 1, -3 হলে অপর প্রান্ত। সবাই একটু এটা आंसर বের করো তো দেখি। আমি চাই যে আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন এটা বের করতে পারবে। একটা প্রান্ত যদি 1, -3 হয়, তাহলে অপর প্রান্ত কত? তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে একটা প্রান্ত হচ্ছে 1, -3, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? -2 দ্বারা ভাগ করলে এটা কত হবে বলো? 4, -6। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হলো 4, -6। তাহলে এইটা হচ্ছে তোমার 4, -6।
তাহলে একটু বলো এই প্রান্তের স্থানাঙ্ক কত হবে? 1 4 কত বাড়ছে? 3 বাড়ছে। তাহলে এ পাশেও তোমার 3 বাড়বে, এ পাশেও তোমার 3 বাড়বে। -3 -6 কি হয়েছে? 3 কমছে। -3 -6 3 কমছে। তাহলে এ পাশেও তোমার 3 কমবে। তাহলে আমাকে বলো যে অপর প্রান্তের স্থানাঙ্ক কত হবে? সবাই সবাই आंसर দাও যে অপর প্রান্তের স্থানাঙ্ক কত হবে। সবাই আমাকে কমেন্ট করে উত্তর জানাতে থাকো যে এখানে তাহলে এই অপর প্রান্তের স্থানাঙ্ক কত। সবাই কেন্দ্রের স্থানাঙ্ক সঠিক দিচ্ছ, দ্যাটস গ্রেট। কেন্দ্রের স্থানাঙ্ক সঠিক দিচ্ছ, সুন্দর। ওয়াও, দ্যাটস গ্রেট। আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন একদম সবাই সঠিক উত্তর দিচ্ছে। আমি দেখতেছি অশোক মিস্ত্রি, তারপরে হচ্ছে সজীব, তারপর প্রশান্তা, তারপর আমি দেখতেছি অলকা রয়, না অলকা রয়, আয়েশা সিদ্দিকা একটু ভুল করছে বোন, সজীব, সিদ্রাতুল মুনতাহা, সিনথিয়া, সুমাইয়া, নুন, সবাই ওয়াও দ্যাটস গ্রেট। আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন সঠিক উত্তর দিল। তার মানে 7, -9 7, -9। তাহলে বন্ধুরা বলো আমরা কি প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে উত্তর বলতে পারতেছি কিনা? আর এই অঙ্কগুলো আগে তুমি কত কঠিন করে চিন্তা করছো। আমি কিন্তু তোমাকে নতুন করে কোনো সূত্র দেই নাই, কোনো শর্টকাট দেই নাই, কোনো কিচ্ছু দেই নাই, জাস্ট ম্যাজিক্যাল কনসেপ্ট। এই ম্যাজিক্যাল কনসেপ্ট দিয়ে তুমি যে কোনো অঙ্ক দেখে দেখেই আনসার বলা সম্ভব। তুমি বলতে পারবা না যে ভাইয়া আপনি এই অঙ্কগুলোর জন্য কোনো শর্টকাট দিবেন। আমি তোমাকে কোনো শর্টকাট সূত্র শেখাই নাই ভাইয়া, বাট আমরা চিপাই চাপাই মাইরে দিছি, চিপাই চাপাই কোপ মাইরে দিছি, অঙ্কও বুঝতে পারে নাই। শুধুমাত্র ও দেখছে যে একদম তারে তুমি সর্বশান্ত করে দিছো। সে না পারতেছে বলতে, না পারতেছে কারো কইতে, না পারতেছে সইতে। তো ইনশাআল্লাহ এভাবে শুধুমাত্র বৃত্তের অঙ্ক না, বৃত্তের অঙ্ক না, যে কোনো চ্যাপ্টারের যে কোনো অঙ্ক, আমি বলতেছি যে কোনো চ্যাপ্টারের যে কোনো অঙ্ক এভাবে দেখে দেখেই প্রত্যেকটা অঙ্কের আনসার বলা সম্ভব, প্রত্যেকটা অঙ্কের উত্তর বলা সম্ভব। এমসিকিউতে তুমি দেখে দেখে একদম প্রত্যেকটা অঙ্ক টপ 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 করে অঙ্ক দিবা। সেটার জন্য প্রত্যেকটা অঙ্কের জন্য কি আলাদা আলাদা সূত্র লাগবে? আরে পাগল না, বরং পুরো চ্যাপ্টার একটা সূত্র লাগবে। ডিফারেন্সিয়েশন, আমি কিছু গোপন কথা বলি। ডিফারেন্সিয়েশন একটা নিয়ম জানলেই, একটা নিয়ম জানলে বেশি না, মাত্র 70% ডিফারেন্সিয়েশন উত্তর করা যায় একটা নিয়ম জানলে। ইন্টিগ্রেশনে একটা নিয়ম জানলে তুমি দেখা গেছে যে মোটামুটি 65 থেকে 70% অঙ্ক করে দিতে পারবা, এবং প্রত্যেকটার আনসার করা যাবে হচ্ছে এক লাইনে, জাস্ট একটা ম্যাজিক্যাল কনসেপ্ট জানলে। তো প্রত্যেকটা জিনিস তোমাকে কি করতে হবে, ভর্তি পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা জিনিস সবচেয়ে সহজে শিখতে হবে, সবচেয়ে ইজিলি শিখতে হবে। কারণ ভর্তি পরীক্ষায় কাকে ডিঙ্গিয়ে কে যায়। তুমি একটা অঙ্ক করতেছো 1 মিনিটে, তো কেউ যদি সেই অঙ্কটা তখন 5 সেকেন্ডে করবে, সে কিন্তু তোমার চেয়ে এগিয়ে যাবে, তুমি কিন্তু পিছিয়ে পড়ে যাচ্ছ। আর ভাইয়া ভর্তি পরীক্ষা হচ্ছে এটা যেন পরীক্ষা না, এটা এইচএসসি পরীক্ষা না। এখানে তোমাকে একই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট, আবার বাংলা, ইংলিশ সবগুলা সাবজেক্ট এট এ টাইম, অর্থাৎ তোমার 7 দুগুণে 14টা পেপারের পড়া এট এ টাইম দিয়ে 1 ঘন্টায় পরীক্ষা দিতে হবে। এখন এই জায়গায় যদি তুমি প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা সূত্র শেখো ভাইয়া, এগুলো একটাও তোমার মনে থাকবে না। তোমার বেসিক সূত্রগুলোও ওই সময় মনে রাখাটা টাফ। তো সে জায়গায় তাহলে তোমাকে কি করতে হবে, এই যে আজকে আমরা বৃত্তের অঙ্ক করলাম, আমরা কিন্তু কোনো আলাদা আলাদা সূত্র শিখি নাই, একটা বেসিক লজিক আমরা ডেভেলপ করছি। সেই লজিক দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক, সামনেও যে অঙ্কগুলো করবো প্রত্যেকটা অঙ্ক করব। এরকম তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাজিক্যাল কনসেপ্ট শিখতে হবে। দ্বিপদী বিস্তৃতিতে 2 লাইন জানলে সব অঙ্ক পারা যায়। আমি আবারও বলতেছি, দ্বিপদী বিস্তৃতিতে 2টা লাইন জানলে সব অঙ্ক পারা যায়। হ্যাঁ, এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাজিক্যাল কনসেপ্ট আছে, তোমাকে সেই জিনিসগুলো দেখতে হবে। দেখলে দেখা গেছে যে তুমি ইজিলি সবগুলো সলভ করতে পারতেছো। অনেকে টেনশনে আছে ভর্তি পরীক্ষা নিয়ে। দেখো ভাইয়া, যে অনেকে তুমি টেনশনে আছো, কিসের টেনশনে আছো, যে ভাইয়া আমি তো এতদিন কিছু করি না, মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলাম, এখন পাশাপাশি গুচ্ছের প্রিপারেশন নিতে চাই, হবে কিনা? আরে ভাইয়া হবে। তুমি যদি এই জিনিসগুলো সহজে পেরে যাও, তাহলে তো তোমাকে কেউ আটকাইতে পারবে না, কেউ আটকাইতে পারবে না। আমি বলছি যে হচ্ছে গুচ্ছের জন্য বা সমন্বিত কৃষির জন্য 30% প্রিপারেশন নিয়ে 90% প্রশ্নের উত্তর করা সম্ভব। হ্যাঁ, তুমি যদি ওই 30% পড়ে ফেলতে পারো, তাহলে তো তোমার প্রিপারেশন খুব ইজি হয়ে যাচ্ছে, তুমি ইজিলি প্রত্যেকটা অঙ্ক করতে পারতেছো, ইজিলি তুমি গুচ্ছ পরীক্ষাতেও ফাটাই দিতে পারবা। তো তোমরা যদি চাও যে হচ্ছে যারা আসো এখানে আমার সাথে, যে এই জায়গায় গুচ্ছ স্পেশাল, গুচ্ছ, সমন্বিত কৃষি আর হলো
এই জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড স্পেশাল ভাইয়ার একটা ব্যাচ চলতেছে বর্তমানে। তোমরা চাইলে একদম মিনিমাম ফিতে এই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে, একদম মিনিমাম ফিতে। যদি এই গুচ্ছ স্পেশাল ব্যাচ, একদম গুচ্ছ ডেডিকেটেড ব্যাচ এটা। আর এটা ছাড়াও ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর ব্যাচ আছে, তোমরা চাইলে সেই ব্যাচগুলোতেও তোমাদের টার্গেট অনুযায়ী জয়েন করতে পারো। আর আমাকে একটু জানাও যে এইচএসসি 2021 এর কারা কারা আছো? এইচএসসি 2021, এইচএসসি 2021 এর কারা কারা আছো এটা আমাকে একটু জানাও। এইচএসসি 2021 এর জন্য একদম জিরো থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত ক্লাস, সেখানে টেস্ট পেপার সলভ, বেসিক ক্লাস, অ্যাডমিশন টেস্ট, কোশ্চেন ব্যাংক সলভ, একদম জিরো থেকে শুরু করে ইনফিনিটি লেভেল পর্যন্ত প্রিপারেশন তুমি একদম ভাইয়ার সাথে সাথে নিতে পারবে। তো আমি তো তোমাকে পাবলিকলি এভাবে পড়াবোই, বা এভাবে তো আমি দিচ্ছি। তারপর তুমি যদি পড়ালেখাগুলো গোছায় চাও, এ টু জেড সব কিছু শিখতে চাও, তোমরা চাইলে আমার এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাস নিয়ে, ভাইয়া যারা জয়েন করতে চাও তারা আমাকে এখনই তুমি ইনবক্স করো, কারণ আমি খুব বেশি স্টুডেন্ট নেব না, হ্যাঁ, এবং খুব দ্রুত আমি ভর্তি ক্লোজ করে ফেলবো। এখন তুমি যদি দেরি করো, তুমি যদি পিছায় যাও, তাহলে কিন্তু হবে না। আর আমি বলতেছি আমার এই ব্যাচের সফলতার হার ইনশাল্লাহ 90% প্লাস থাকবে, 90% প্লাস স্টুডেন্ট ইনশাল্লাহ চান্স পাবে। শুধু আমি তোমাকে যা যা বলবো এই অনুযায়ী চলবা একটু। আর আমি তোমাকে এই ব্যাচে সবই পড়াবো না, আমি বলছি 30 থেকে 35% পড়বা, 90% কোশ্চেন কমন পড়বে, আমি তোমাকে লিখে দিতে পারবো। আমি তোমাকে বলবো যে এই প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো আসবে না, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাকে বলে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস জুম প্লাস ফেসবুক লাইভে, ফেসবুক লাইভে পরে রেকর্ড দেয়া হবে, টেনশন নাই। ওকে, এখানে বসে ভাই লাস্ট ম্যাথটা আরেকবার রিপিট করেন প্লিজ। লাস্ট ম্যাথটা তো রিপিট করার তেমন কিছুই ছিল না, তাহলে আমরা একটু একটু দেখি। যে একটা হলো 1 - 3, আর একটা হলো কত 4, -6। তাহলে এখানে কি 1 4 কত বাড়ছে? 3 বাড়ছে, প্লাস 3 হইছে। তাহলে এখানেও কি হবে? প্লাস 3 হবে। তাহলে 4 এর সাথে প্লাস 3 হলে কত হবে? +7। -3 -6, তাহলে এখানে কি হইছে? -3 হইছে, কারণ -3 থেকে -3 বাদ দিলে -6 হয়। তাহলে এই পাশেও কত হবে তোমার? -3 হবে। তাহলে -6 আর -3 তাহলে কত হবে? -9। এভাবেও চিন্তা করতে পারো। 1 4 3 বাড়ছে, তাহলে এই পাশেও তোমার 3 বাড়বে। তাহলে 4 এর সাথে 3 বাড়লে কত? 7। -3 -6, 3 কমছে, তাহলে এই পাশেও কি হবে? 3 কমবে। তাহলে -6 থেকে 3 কমলে কত? -9। তো যাই হোক, অনেকক্ষণ আমরা বকাবকি করলাম। তোমরা সবাই এখনই এই যে আমরা যে ক্লাসটা করলাম, এই ক্লাসের নোট তোমরা এখনই গ্রুপে জমা দেবে। এই ক্লাসের নোট তোমরা এখনই গ্রুপে জমা দেবে। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। তো তোমাদের যার যা কোশ্চেন আছে তোমরা অবশ্যই আমাকে যে কোনো সময় নক দিতে পারো, বা হচ্ছে আমাদের হটলাইন নাম্বারগুলোতে তুমি কন্ট্যাক্ট করতে পারো। আমি সব সময় তোমাদের সাথে আছি, যে কোনো প্রয়োজনে সব সময় আমি তোমাদের সাথে আছি, পাশে আছি, যে কোনো প্রয়োজনে পাশে পাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আর শুভকামনা। শুভরাত্রি।